হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইংলিশ লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু যে তোমাদের পড়াটা রয়েছে, আজকে সেটা ভালো করে পড়াবো এবং বোঝাবো। তোমরা কিন্তু আমার এই ভিডিও চলাকালীন নিজের টেক্সট বুকটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে। দেখো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু অর্থাৎ বাপুর দেহবসান অর্থাৎ বাপুর মৃত্যু। লেখিকা নয়নতারা সেহগাল। তো চলো আমরা শুরু করছি স্টোরিটা। ইউনিট 1। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 13 জানুয়ারি 1948। 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি ছিল সেই দিনটা, যখন আমি সন্ধ্যাবেলায় চা পান করছিলাম। হোয়েন, ঠিক তখনই আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। সেই মুহূর্তেই একটা জরুরি টেলিফোনে করে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। বোঝা গেল, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। গান্ধীজি সেই প্রার্থনা সভায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন। আই ওয়াজ নামড উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। আর আমি মর্মাঘাতে নিথর হয়ে গাড়িতে উঠলাম। মানে শকিং হয়ে গেছি পুরো খবরটা শুনতে পেয়ে। অ্যাট দ্য বিড়লা হাউস, এবং সেই বিড়লা হাউসে গিয়ে অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজির রিলেটিভ, বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজন এবং ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। তার যে নিথর দেহ তার চারিদিকে ভিড় জমিয়েছিল। ঠিক আছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজিস ব্রেথ হিজ লাস্ট। গান্ধীজির শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় ঘরের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছিল। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফেন্ড বাই উইন্ড। বলছে, বাপুজির মৃত্যু সংবাদ বাতাসে আগুন ছড়িয়ে পড়ার মতোই দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। বলছে, শোকাহত পুরুষ ও মহিলার দল বেঁধে বেঁধে বিড়লা হাউস চারিদিকে একত্রিত হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। বলছে, প্রতিটি জানালার বাইরে যে কেউ বাদামি আবছা মুখগুলো দেখতে পাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচুরাল সাইলেন্স, সেখানে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল। নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। এমন মনে হচ্ছিল যেন কয়েক মিনিটের জন্য তাদের কাছে সময় স্তব্ধ হয়ে গেছে, মানে সময়টা চলছে না, এমন অবস্থা হয়ে গেছিল। বোঝা গেল। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। বলছে, লোকেরা এতটা হতবাক হয়ে গিয়েছিল যে শুরুতে তারা কথাই বলতে পারেনি, মানে কি বলবে, কথার কোনো শব্দই ছিল না। লেটার দে ক্লামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। তারপর তারা চিৎকারে উচ্চস্বরে ফেটে কান্নায় ভেঙে পড়ে। বোঝা গেল, মানে প্রথমে তারা হতবাক হয়ে যায়, কি হয়ে গেল, তারপর তারা সবাই মিলে চিৎকারে ফেটে পড়ে। দে জোসেল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তারা বাড়িতে প্রবেশের জন্য হুড়োহুড়িতে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে লাগলো। They claimed a little when it was announced that they would be allowed to see গান্ধীজি before the funeral. বলছে, যখন ঘোষণা করা হলো গান্ধীজির মানে শেষকৃত্য বা তার যে ফিউনারাল যেটা হয় কি শেষকৃত্য সম্পাদন হবে, তার আগে তাকে দেখার অনুমতি তাদের দেওয়া হবে, তখন তারা কিছুটা শান্ত হলো। বোঝা গেল যে আমাদের একটু দেখতে দিন তার এই ফিউনারাল হওয়ার আগে আমাদের একটু দেখতে দিন, যাতে তাকে দেখতে পাই। তখন যখন অ্যানাউন্স করা হলো হ্যাঁ দেখতে দেওয়া হবে, তখন তারা একটু শান্ত হলো। কাম, ক্লেম নয়, দে কামড। ঠিক আছে, এটা কাম হবে, অর্থাৎ তারা শান্ত হলো একটুক্ষণের জন্য। When one is faced with the shock of a loved one's death, one's whimpers. বলছে, ভালোবাসার মানুষটিকে হারানোর আঘাত যখন কেউ পায় তখন সে অভিযোগ করে। কি অভিযোগ করে? হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। বলছে, সে চিরতরে বিদায় নেওয়ায় এখন আমাদের কি হবে। বোঝা গেল, মানে এতটাই মহান মানুষ, এতটাই সবার কাছে প্রিয় পাত্র ছিলেন এই বাপুজি, তো তিনি এখন আর নেই, তাহলে তাদের কি হবে, এরকম প্রশ্ন সবার মনে জাগছে। বোঝা গেল। দিস ওয়াজ সিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। আর এই প্রশ্নই, মানে এই যে প্রশ্ন তাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই প্রশ্নই নিশ্চিতভাবেই শোকাহত মানুষগুলোর মনে সর্বাগ্রে স্থান গ্রহণ করেছিল। সবারই মুখে একই কথা, তাদের কি হবে। মর্নিং পিপল বলতে যারা শোকাহত মানুষ, যারা দুঃখ করছে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন। তারা এমনভাবে দেখতে লাগছে তাদের যেন মনে হচ্ছে হারানো শিশু। তাদের দেখে মনে হচ্ছে তাদের বড় যে তাদের গার্জিয়ান, তারা তাকে হারিয়ে ফেললো, এরকম ভাবে তাদের মুখটা হয়ে আছে। ইট ওয়াজ আ কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। বলছে, আমরা যারা বসেছিলাম তখনও শোকাহত এবং আত্মবিশ্বাসী হয়ে তাদের অনেকের মনেই এই প্রশ্নটি ছিল যে কি হয়ে গেল, কি হবে এরপরে। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। আমরা রেডিওর ধারাভাষ্য শুনলাম যেখানে ভারতবাসীকে বাপুর প্রয়াণের মৃত্যুর সংবাদ
প্রেরণা করা হচ্ছিল। বোঝা গেল? খুব সুন্দর এই স্টোরিটা। তোমাদের কিন্তু এই স্টোরি থেকে কিন্তু প্যাসেজ সিনের জন্য কিন্তু দেবে, খুব ভালো করে কিন্তু গল্পটা পড়বে। বোঝা গেল? গান্ধীজির funeral was to take place the day after his death. বলছে গান্ধীজির মৃত্যুর একদিন পর তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল। Hours in advance people inlined the route the funeral procession was to follow. বলছে যে পথ দিয়ে অন্তর্জলি যাত্রা নিয়ে যাওয়ার কথা ছিল তার পাশের লোকেরা বেশ কয়েক ঘন্টা আগে থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। অর্থাৎ তার যে শেষকৃত্য যেটা থাকে আর কি, সেটা যখন নিয়ে যাবে সেই পথেই কিন্তু লোকজন দাঁড়িয়েছিল। বোঝা গেল? পদ্মাসী মিসেস নাইডুস ডটার, মিসেস নাইডুর কন্যা পদ্মাসী বা পদ্মাসী যেটা বলবে, স্পোক ফর আস অল হোয়েন শি সেড সিম্পলি উই উইল ওয়াক। তখন শ্রীমতী নাইডুর কন্যা পদ্মাসী আমাদের সকলের হয়ে ঘোষণা করেছিলেন যে আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। আর এই ছিল শেষবারের মতো বাপুর সঙ্গে হাঁটা, মানে বাপুর সঙ্গে হাঁটবো এই শেষবারের মতো, এরপরও তো আর হাঁটা হবে না। তাই এর যখন শেষকৃত্য নিয়ে যাওয়া হবে এর পেছন পেছন আমরাও যাব, মানে অর্থাৎ ফিউনারাল প্রসেশন যখন শুরু হবে তার পেছন পেছন এরাও কিন্তু হাঁটবে। বোঝা গেল? আমি কিন্তু ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 তিনটেই এই ভিডিওতে পড়িয়ে দেবো। অর্থাৎ পুরো পড়াটা তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো, আর প্রশ্নোত্তর আলাদা ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। বোঝা গেল? তারপর ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। বলছে এটি একটি বেদনাদায়ক পদযাত্রা ছিল। কেন? কারণ তখন তো বাপুজি জীবিত নেই না। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। বলছে হাজার হাজার মানুষ পদযাত্রা লক্ষ্য করেছিল, অর্থাৎ হাঁটার ধরনটা লক্ষ্য করেছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। আর এদিকে ফুলে আচ্ছাদিত হয়ে বাপুর শরীরটা খোলা শরীর ওপর, মানে বাপুর শরীরটা কিন্তু ফুলে ঢাকা ছিল। ঠিক আছে? এটা ট্রাকের ওপর ছোঁয়া ছিল, মানে ওপেন ট্রাকের ওপরে, এবং ফুলে ঢাকা অবস্থায় তিনি শয্যাশায়ী ছিলেন। থাউজেন্ড অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। হাজার হাজার মানুষ বাপুজির পা ছোঁয়ার চেষ্টা করছিল এবং কান্নায় ভেঙে পড়ছিল। বোঝা গেল? ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এত ভিড়ের মধ্যে এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ছিল বাপুজির শরীরটা গাড়িতে করে নিয়ে। বোঝা গেল? জাস্ট তোমরা একবার কল্পনা করো ছবিটা, ভাবো একবার মনে মনে যে কিরকম দৃশ্য ফুটে উঠেছিল। হাজার হাজার মানুষ একটা মৃতদেহের পাশে ঘিরে রয়েছে, কিরকম পরিস্থিতি হবে, সবাই কান্নায় ভেঙে পড়ছে এবং বাপুজির পা স্পর্শ করার চেষ্টা করছে। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. বলছে আমি যেমন ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিলাম, আমি বুঝতে পারলাম যে আমি শুধুমাত্র শোকাহত মানুষদের মধ্যে ছিলাম না। This was even more than the funeral procession of India's beloved leader. বলছে এটি ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রা থেকে অধিক মাত্রা বহন করছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. বলছে আমি সেই সমস্ত মানুষের মধ্যে একজন ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাই একটি বিশেষ অর্থ নিয়ে আসতো। বোঝা গেল? We had walked with Bapu over the rough and smooth of India's recent history. বলছে ভারতবর্ষের সাম্প্রতিক শান্ত এবং অশান্ত ইতিহাসের মধ্য দিয়ে আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. বলছে আমরা বিষয়টি মেনে নিতে পারছিলাম না যে যে মানুষটি বিভিন্ন কঠিন সময়ে আমাদের নেতৃত্ব দিয়েছেন তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। বোঝা গেল? বাপু's slight figure had walked staff in hand over a large part of India. বলছে ছিপছিপে দেহে বাপুর হাতে একটি লাঠি নিয়ে ভারতের একটি বৃহৎ অংশে হেঁটেছিলেন এই বাপুই। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। বলছে হাঁটার মধ্যে দিয়ে ধীর অগ্রগতি হয়। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্ট্যান্স। বলছে স্বচ্ছতার সঙ্গে এটি ভাবতে হবে এবং তোমাদের চারপাশে ছোট ছোট পতঙ্গ থেকে বহু দূরে দিগন্তরেখা সমস্ত কিছুই খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে। মোরেওভার এছাড়াও টু ওয়াক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান।
বলছে এছাড়াও সাধারণ ভারতবাসীর কাছে অনেক সময় হাঁটাই একমাত্র উন্মুক্ত পথ ছিল। ইট রিকোয়ার্ড no vehicle except his own body and cost him nothing but his energy। বলছে এজন্য নিজের শরীর ছাড়া কোনো যানবাহনের প্রয়োজন নেই এবং শারীরিক ক্ষমতা ছাড়া সবকিছুই অপ্রয়োজনীয়। গান্ধীজি টুক হিজ নেসেসিটি। গান্ধীজি এই প্রয়োজনীয়তাকে অনেক সাধারণ জিনিসের মতোই কি করেছিলেন, গ্রহণ করেছিলেন। অ্যাজ এ টুক মাস দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট। বলছে এবং তাকে আনন্দপূর্ণ প্রচেষ্টায় রূপান্তরিত করেছিলেন। বোঝা গেল? অর্থাৎ গান্ধীজি কিন্তু এই প্রয়োজনীয়তাকে অনেক সাধারণ জিনিসের মতোই গ্রহণ করেছিলেন এবং তাকে আনন্দপূর্ণ প্রচেষ্টায় রূপান্তরিত করেছিলেন। বোঝা গেল? তাহলে এই যে ওনার সঙ্গে হাঁটা, পুরো ব্যাপারটা কিন্তু হাঁটাই ছিল না, হাঁটার সঙ্গে কিন্তু আরো অনেক ব্যাপার কিন্তু ছিল। আশা করি এটা তোমরা বুঝতে পারলে। এরপর চলো ইউনিট 3। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাশেস টু এলাহাবাদ। শেষকৃত্যের কিছুদিন পর একটি বিশেষ ট্রেনে করে গান্ধীজির চিতাভস্ম এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। বোঝা গেল? দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্ট অর্থাৎ যেটা কম্পার্টমেন্ট ছিল সেটা ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন। আর ওই ট্রেনের সবাই কিন্তু ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনি মোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেসেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। বলছে ট্রেনের লোকগুলো ভজন গাইছিল এবং লোকেরা আর কাঁদেনি, কারণ তারা অনুভব করেছিল ফুল এবং গানের মধ্যে গান্ধীজি উপস্থিতি রয়েছিল। আর তারা বুঝতে পারছিল এখানে গান্ধীজি রয়েছে, তাই তারা আর কান্না করেনি। আর এভরি স্টেশন সরোফুল ক্রাউড ফিল দ্য প্ল্যাটফর্ম। আর প্রতি স্টেশনে শোকাহত জনগণে পূর্ণ ছিল, অর্থাৎ প্রতিটা প্ল্যাটফর্মে সবাই কিন্তু স্টেশনে কিন্তু ভিড় জমিয়েছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। এইভাবে গাঙ্গাতে যেখানে মানে গান ও প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেনটি কি করলো, এলাহাবাদে পৌঁছে গেল। বোঝা গেল? দ্য অ্যাশেস ওয়্যার ইমার্স ইন দ্য গঙ্গেস ওয়্যার দ্য এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। বলছে গঙ্গাতে যেখানে চিতাভস্ম বিসর্জন করা হয়েছিল তার তীরে প্রচুর মানুষ একত্রিত হয়েছিল। ব্যাঙ্ক বলতে তীরে, ঠিক আছে। আফটার ওয়ার্ডস অল উই ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপর আমরা দিল্লি ফিরে গিয়েছিলাম। তারপর ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে আমি বেদনাহত ছিলাম। এখানে সি মানে সমুদ্র ভেবো না, আই ফেল্ট অ্যাট সি এটা একটা ফ্রেজ, ঠিক আছে, এটা লিখে রাখতে পারো তোমরা। আই ফেল্ট অ্যাট সি কথার মানে হচ্ছে মানে আমি মর্মাহত হয়েছিলাম বা বেদনাহত হয়েছিলাম। বোঝা গেল? আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি। আমি সরাসরি কখনো গান্ধীর সঙ্গে হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মেনি কান্ট্রি। বলছে আমি সরাসরি কখনো গান্ধীর সঙ্গে হাঁটিনি, তার ডাকে কখনো জেলেও যাইনি অথবা দেশের জন্য কোনো কিছু ত্যাগও করিনি। My sisters and I and other young people like me had been merely onlookers। বলছে আমি, আমার বোনেরা এবং আমার মতো যুবক যুবতীরা কেবলমাত্র দর্শকই ছিলাম, মানে আমরা কিন্তু দর্শকই ছিলাম। অনলুকার্স বলতে দর্শক। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি। তবুও আমার খুব বেদনা হচ্ছে, মানে মর্মাহত হচ্ছি। আই ফেল্ট আই হ্যাড গ্রাউন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল। বলছে আমি অনুভব করলাম আমি একটা জাদুকরী পরিবেশের মধ্যে বড় হয়েছিলাম। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, এবং বাপুর মৃত্যুর সঙ্গে সঙ্গে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড। বুঝতে পারলাম সেই ম্যাজিক সার্কেলটি ভ্যানিশড হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, এবং আমাকে আনপ্রোটেক্টেড করে দিয়েছে, অর্থাৎ আমি প্রোটেক্টেড নেই সেজন্য বুঝতে পারলাম। মানে এতদিন আমরা বুঝতে পারতাম যে আমরা একটা মানে অদৃশ্য একটা সার্কেল যেটা আমাদের প্রোটেকশন করছে সেরকম একটা জায়গায় ছিলাম। যেই বাপু মারা গেল সেটা আমরা বুঝতে পারছি সেটা কিন্তু আর নেই। উইথ অ্যান এফোর্ট আই রোস্ট মাই সেলফ। আমি একটু কষ্ট করে নিজেকে জাগিয়ে তুললাম। আই আস্কড মাই সেলফ, নিজেকে প্রশ্ন করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং। বাপুর আমৃত্যু সংগ্রাম কি তবে মূল্যহীন? হি কুড আই সো ইজিলি লস কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার। বলছে তিনি আর বেঁচে না থাকে কিভাবে এত সহজে আমি আমার সাহস হারাতে পারি? মাই ভ্যালুস ওয়্যার নট সো উইক। বলছে আমার মূল্যবোধ এত দুর্বল নয়। কি বলছে? মাই ভ্যালুস ওয়্যার নট সো উইক, আমার মূল্যবোধ এত দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। বলছে লক্ষ লক্ষ সব মানুষই বাপু না থাকলে
নিতান্ত সাধারণ হয়েই থাকতো। বোঝা গেল? হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। বলছে তিনি তাদেরকে উদাসীনতার গহ্বর থেকে বার করে এনেছিলেন এবং তাদের একে অপরের দুঃখ কষ্ট সম্পর্কে সজাগ করে তুলেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গান? এখন যদি বাপু না থাকেন, উই ওয়ার স্টিল হেয়ার। আমরা এখনো প্রাণবন্ত, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। বলছে এখন যদি বাপু না থাকেন, আমরা এখনো প্রাণবন্ত, শক্তিশালী এবং আমাদের সামনে তার পতাকা বহন করতে গর্বিত। অর্থাৎ বাপু নেই তো কি হয়েছে, বাপুর যে প্রেরণকারী বাণী সেটা কিন্তু ভারতবাসী বা পুরো জাতির হৃদয়ের মধ্যে সারা জীবন বেঁচে থাকবে। তার কর্মের মাধ্যমে সবার মধ্যেই কিন্তু তিনি আমৃত্যু বেঁচে থাকবেন, অর্থাৎ তিনি অমর হয়ে থাকবেন। বোঝা গেল? বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কিন্তু তার ভারতবর্ষ তার সন্তানদের মধ্যে জীবিত থাকবে। বোঝা গেল? অর্থাৎ বাপুর যে ভারতবর্ষ সেটা তার সন্তানদের মধ্যেই জীবিত থাকবে। তো এই হলো তোমাদের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু পুরো স্টোরিটা। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। এটা ভালো করে পড়ে নেবে। পড়ার পরে তোমরা কিন্তু আরেকবার নিজেরা চেষ্টা করবে পড়ার, দেখবে ভালো করে বুঝে যাবে। তাহলে আজকে এই ভিডিওটা আমি শুধু পড়াটাই বোঝালাম। নেক্সট ভিডিওতে আমি এই প্রশ্ন উত্তর এবং গ্রামার যেগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিও।